এই যে সিনিয়র আপু, এটা কিন্তু একদম ঠিক না। আপনি এভাবে পাছা দুলিয়ে দুলিয়ে যাবেন আর আমাদের টুনটুনি দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু একদম ঠিক না। রাস্তার একপাশে দাঁড়িয়ে নীল তার বন্ধুদের সাথে সিগারেট খাচ্ছে আর কথা বলছে। এমন সময় তাদের সামনে দিয়ে একটা মেয়ে যেতে লাগলো। মেয়েটাকে দেখে এই কথাটা বলে উঠল নীল। এদিকে মেয়েটা পেছনে ঘুরে নীলের কাছে বলতে লাগলো, এই বেয়াদব ছেলে, রাস্তাঘাটে নিয়ে পেলেই এসব বলিস নাকি? তোর ঘরে কি মা বোন নেই? মা বোন তো আছে, কিন্তু আপনার মতো তো আর দুলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে না। আর আপনি কি এসব ড্রেস পরেছেন, এটার জন্যই তো বোঝা যাইতেছে। আর একটা যদি কথা বলিস তাহলে এক চর মেরে তোর 32টা দাঁত ফেলে দিব, এই বলে দিলাম। এই তোদের বাসা কোথায় রে? সবগুলোর নামে আমি থানায় মামলা করব। থানায় মামলা করলে কোনো কিছুই হবে না। থানার এসআই হচ্ছে আমার মামা, আর কমিশনার হচ্ছে আমার চাচা। তো তাদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আমি বের হয়ে আসতে পারবো। আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? তোর মামা হয়েছে তো কি হয়েছে, আমি এক্ষুনি যাইতেছি। তোদের মতো বিয়াদব ছেলে আর কোনো দিন দেখি নাই। আহ, ফুলটুসি, এত রেগে গেলে চলবে নাকি? রাগলে তো আরো অনেক সুন্দর লাগে, তবে দেখতে শুনতে খারাপ না। আমার সাথে মানিয়ে যাবে। পিটিয়ে পুটিয়ে একবারে ঠিক বানিয়ে ফেলবো। কি বলিস তোরা? একদম ঠিক বলেছিস আপু, এখান থেকে সোজা হেঁটে চলে যান, না হলে এই জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনার মান সম্মান সবকিছু ধুলে মিশে যাবে। মেয়েটা আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল তাদের বাসায়। এদিকে নীলা হাসতে হাসতে শাওনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, মেয়েটা কিন্তু দেখতে পুরাই কচি কচি। মন তো চাইছিল বিয়ে করে আদর করে ছেড়ে দেওয়ার জন্য। ভাই, তোর মতো লুচ্চা আর এত ট্যালেন্ট লোক আমি আর কোনোদিন দেখি নাই। আমাকে বলতো, তোর এই থানায় কোন কালে পুলিশ কমিশনার তোর চাচা ছিল আর এসআই ছিল তোর মামা? আরে শালা, বাঁচতে হলে এসব বলতে হয়। দেখলি না, মেয়েটা ভয় পেয়ে চলে গেল। তবে মামা, মেয়েটার এটা কিন্তু একদম সেই ছিল। হি হি হি। এই বলে আবার হাসতে লাগলো সবাই। বেশ কিছুক্ষণ পর নীলা আটা দিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। এইদিকে কুহু তার রুমের ভেতরে এসে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, আমার এগুলো কি সত্যি অনেক বড়? কিন্তু আয়নাতে তো ঠিকই দেখাচ্ছে ছোট। ওই ছেলেটা বলল কেন অনেক বড়? আর একবার ছেলেটাকে পেয়ে নেই, এরপর দেখাবো মজা। তার মামা পুলিশের এসআই হয়েছে তো কি হয়েছে? আমি ভয় পাই নাকি? ওর মতো কত ছেলেকে পিটিয়ে মানুষ করে ফেলেছি, আর সে নাকি নাবালক বাচ্চা। এইসব বলছে কুহু, এমন সময় তার রুমের দরজায় কে যেন ঠকঠক আওয়াজ করলো। কুহু দরজা খুলতেই দেখতে পেল তার ছোট বোন দাঁড়িয়ে আছে। কুহুকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি বাহির থেকে এসে এইভাবে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে কি করছিলে? নিশ্চয়ই তুমি কিছু আমার কাছ থেকে লুকাতে চাইছো। আমার কাছ থেকে লুকাতে পারবে না কিছু। সরো সরো, আমি দেখি কোথায় কি লুকিয়ে রেখেছো। আরে তা নিয়ে আমি সত্যি কিছু লুকিয়ে রাখি নাই। আসলে অনেক জোরে ওয়াশরুমে চাপ দিয়েছিল তো, এটার জন্য আর কি দরজাটা লাগিয়েছিলাম মনে হয়। আর তুই আজকে স্কুলে যাস নাই নাকি? হ্যাঁ, স্কুলে গিয়েছিলাম। আসার পথে রাস্তায় দুটো ভাইয়া আমাকে দুটো ক্যাডবেরি চকলেট দিয়েছিল। একটা আমি খেয়েছি আর একটা তোমার জন্য রেখেছি। আপু, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, বল, কি বলবি? আচ্ছা, আমি কি দেখতে পরীর মতো নাকি? ওই যে চার রাস্তার মোড়ে দুইটা ভাইয়া দাঁড়িয়েছিল, ওই দুটো ভাইয়া আমাকে চকলেটগুলো দিয়ে বলছে যে আমি নাকি পরীর মতো, আর তোমার নাম্বার নিয়েছে। কি? তোকে একটু প্রশংসা করলো আর দুইটা ক্যাডবেরি চকলেট দিয়ে বললো যে তুই অনেক সুন্দর, আর আমার নাম্বার চাইলো, তুই সাথে সাথে দিয়ে দিলি? আমি তো ভাবছিলাম এমনিতেই তোমাকে যেহেতু চিনে তাই নাম্বার চাইছিল। আচ্ছা, ওরা যখন ফোন দিবে তখন না হয় ব্লক করে রেখে দিবে। আর ছেলেটা কিন্তু আপু অনেক সুন্দর, তবে একটু চিকন। হ্যাঁ, আমি বুঝতে পারছি কোন ছেলেটা তোকে প্রশংসা করেছে। আসার সময় আমাকেও প্রশংসা করেছিল, কিন্তু আমাকে চকলেট দেয় নাই। কালকে দেখে বলবো না চকলেট আনতে পারি নাকি। এখন যা তুই। ঠিক আছে আপু। তানিয়া চলে গেল তার রুমে।
এদিকে নীল তার বাড়ি এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে নীলের কান টেনে ধরে বলতে লাগলো, কিরে, সারাদিন বাহিরে বাহিরে ঘুরে বেড়াস, তোর বোনকে একটু পড়ালেও তো পারিস। দেখিস, ওই তো তোর বোন সারাদিন ফোন নিয়ে বসে থাকে। আম্মু কান ছাড়ো, এখন থেকে আমি না হয় নীলাকে পড়াবো। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। আর আসার সময় নীলাকে নিয়ে আসবি তার রুম থেকে। নীল চলে আসলো তার রুমে। ওইদিকে নীল তার রুমে বসে ফোন টিপছে। নীলা রুমে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, এই নীলার বাচ্চা, আজকে তোকে আমি খাইছি। তোর জন্য প্রতিদিন আমাকে আম্মু কান ধরে টানাটানি করে। তোর ফোন টিপা বের করতেছি আমি। এই বলে নীলার হাত থেকে তাড়াতাড়ি করে টান মেরে ফোনটা ছিনিয়ে নিল আর পকেটের ভেতরে নিয়ে বলতে লাগলো, তোকে ফোন কিনে দিয়েছি যাতে তুই তোর বান্ধবীদের সাথে কথা বলতে পারিস, কিন্তু তুই তো দেখি আমাকে প্রতিদিন মায়ের খাওয়ানোর ধান্দা করিস। ভাইয়া, আমি আর এমন কাজ করব না, প্লিজ আমাকে ছেড়ে দাও আর আমার ফোনটা দিয়ে দাও। আমি তোমাকে কথা দিলাম আমি প্রতিদিন পড়তে বসবো। এসব বলে তো হবে না, আগে যা খাবার খেয়ে এরপর পড়তে বস। আজকে আর ফোন পাবি না, একেবারে কালকে রাতে নিতে পারবি। 24 ঘন্টার জন্য তোর ফোনটা আমার কাছে রেখে দিলাম। এই বলে নীলার ফোনটা নিয়ে চলে গেল তার রুমে। দরজা লাগিয়ে দিয়ে ড্রয়ারটা খুলে ড্রয়ারের ভেতরে ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর নীল ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে নীলার রুমে এসে দেখে নীলা পড়তে বসে গেছে। এটা দেখে নীল বলতে লাগলো, এরকমভাবে যদি তুই প্রতিদিন পড়তে বসিস তাহলে ফোনটা পাবি, আর যদি পড়তে না বসিস তাহলে পাবি না। ঠিক আছে ভাইয়া, আমি প্রতিদিন এভাবে পড়তে বসবো। এখন তুমি যাও, আমাকে পড়তে দাও। নীল চলে আসলো তার রুমে, বিছানায় শুয়ে গেম খেলছে। বেশ কিছুক্ষণ গেম খেলার পর নীল নিচে চলে আসলো তার আম্মুর কাছে থেকে টাকা নিয়ে চলে আসলো দোকানে। একটা সিগারেট নিয়ে রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছে। এমন সময় নীল দেখতে পেল তার আব্বু আসছে ওইদিকে। তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিয়ে সোজা সামনের দিকে হাঁটা ধরলো। এমন সময় পেছন থেকে তার আব্বু ডাক দিয়ে বলতে লাগলো, এই নীল দাঁড়া, এখানে তোকে দাঁড়াতে বলছি, তুই এখনই দাঁড়া এখানে। নীল দাঁড়িয়ে গেল। এখানে প্রায় 2-3 মিনিট পর নীলের আব্বু এসে পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, বাপরে, তোর মায়ের মতো এত বড় একটা দজ্জাল মহিলাকে বিয়ে করে এত বছর সংসার করলাম, কোনোদিন সিগারেট ছেও দেখি নাই। তোর মনে এমন কি ব্যথা যে তুই সিগারেট খাস? আরে আব্বু, কে বলেছে তোমাকে আমি সিগারেট খাই? আমি তো ওইদিকে মারুফদের বাসায় যাচ্ছিলাম, তোমাকে দেখে আবার বাড়ির দিকে যেতে লাগলাম। হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না, সত্যি করে বলতো কি হয়েছে, সিগারেট খাচ্ছিলি কেন? আব্বু, দুঃখের কথা কি আর বলবো, একটা মেয়ের সাথে প্রেম করতাম, মেয়েটা আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। এটার জন্য ভাবছিলাম কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব, কিন্তু কচু গাছ তো এমনিতেই পড়ে যায়, তাকে ধরলে আমার ওজন তো রাখতে পারবে না। আরে বাপ, তুই গলা দিয়ে মরবি, আমাকে আগে জানাবি না? আমাকে আগে জানালে তো আমি একটা কিছু ব্যবস্থা করতাম। চল আমার সাথে বাসায় যাই, এরপর একটা ব্যবস্থা করতেছি। তোকে ছ্যাঁকা দিয়েছে এটা তো লজ্জার বিষয়, তোকে তো কচু গাছের সাথে দড়ি পেঁচে আত্মহত্যা করতেই হবে, না হলে তো তোর জীবনে আর কোনো প্রেম আসবে না। এই বলে নীলের আব্বু নীলকে নিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বাপ ছেলে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। দুইজনকে একসাথে দেখে বলতে লাগলো, বাহ, বাপ ছেলে তো দেখি বাহির থেকে একসাথে এসেছো, আর সাথে করছো কেন? আজকে কচু খাইতে মন চাইছে নাকি? আরে না নীলের আম্মু, কচু খাইতে মন চাইতেছে না, তোমার ছেলে তো প্রেমে ব্যর্থ হয়েছে, সে নাকি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে। এটার জন্য বাজার থেকে একটা কচু নিয়ে আসলাম, এখন তো ফাঁসি দেওয়ার দায়িত্ব আমাদের। চলো চলো তাড়াতাড়ি আমার ছেলেকে কচু গাছের সাথে ফাঁসিয়ে দিয়ে দিই। এই বলে নীলের আব্বু নীলকে টানতে টানতে নিয়ে চলে আসলো বাড়ির ভেতরে। নীলের হাত পা বেঁধে দাঁড় করিয়ে রেখেছে। ওইদিকে নীলের আব্বু দুই পাশে কচু গাছ দুই দিকে বেঁধে দেওয়ালের সাথে বেঁধে রেখেছে। নীলকে কচু গাছের মাঝ বরাবর এনে একটা দড়ি পেঁচিয়ে নীলের হাতে দিয়ে বলতে লাগলো,
বাবা এই নে, এখন তুই কচু গাছের সাথে ফাঁসি নিলেও আমরা বলতে পারবো যে আমার ছেলে প্রেমে ছাকা খেয়ে কচু গাছের সাথে ফাঁসি দিয়েছে। তুই কচু গাছের সাথে ফাঁসি নে, আমি ফেসবুকে লাইভ করতে থাকি। এই বলে নীলের আব্বু ফেসবুকে ঢুকে লাইভে ঢুকে গেল আর বলতে লাগলো, আমার ছেলে প্রেমের ছাকা খেয়ে এখন কচু গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে, সবাই তার জন্য দোয়া করবে, সে যাতে পরপরে খুব ভালো থাকে। ওইদিকে নীল হাবলাকান্তের মতো তাকিয়েছে। তার আব্বু আম্মুর দিকে তাকিয়ে নীলার দিকে তাকিয়ে মিট মিট করে হাসছে। এইটা দেখে তো নীল রাগে ফুসফুস করতেছে। হালকা ভাবে কচুর সাথে একটা পেঁচিয়ে তার গলার সাথে একটু লাগিয়ে চট করে পড়ে গেল নিচে আর মরে যাওয়ার অভিনয় করতে লাগলো। ও আমার পোলারে, তুই আমাদের ছেড়ে অকালে মরে গেলি রে, আমরা এটা মানতে পারলাম না। কে কোথায় আছো? নীলকে বাঁচাও রে। এইদিকে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর নীলের আব্বু ঠাস করে নীলের গালে চড় মারতে মারতে বলতে লাগলো, তোর মতো যখন আমি ছিলাম তখন আমি প্রাইভেট টিচার, প্রয়োজন দাম, আর তুই তো দেখি দোকানে দোকানে গিয়ে সিগারেট খুঁজে বেড়াস। আব্বু, এবারের মতো মাফ করে দাও, আর কখনো এমন হবে না। কানে ধরে বল যে আর কখনো এরকম করবি না, আর যদি দেখি এরকম করতে তাহলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফ্রিজের ভেতরে রেখে দিবি। এই আমি কানে ধরে কথা দিলাম আর কোনো দিন এরকম করব না। এখন আমাকে ছেড়ে দাও, এখন আমি বাহিরে যাই। এই বলে নীল ওইখান থেকে উঠে তাড়াতাড়ি করে চলে আসলো বাহিরে। গেট দিয়ে ভেতরে বের হতেই নীল তার দুই হাতে গালে ঘষা মাজা করছে আর বলছে, আজকে কার মুখ জানি দেখে উঠলাম, নিশ্চয়ই কাজের মেয়ে সখিনার মুখ দেখে এরপর ঘুম থেকে উঠেছিলাম। কালকে একবার আসুক সখিনার বেটি, এরপর দেখাবো মজা। সে প্রতিদিন আমার রুমে ঢুকে আমাকে ডেকে তুলে, এটার জন্য আমি প্রতিদিন কারো না কারো কাছে মাইর খাই। আজকে তিনবার চর খেয়েছি গালে, এটা মানা যায় না। ওইসব বলছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নীল। এমন সময় হঠাৎ মনে পড়লো কয়েক ঘন্টা আগের কথা। সে তো একটা বাচ্চা মেয়েকে তার কাছ থেকে একটা নাম্বার নিয়েছে। পকেটে হাত দিতেই দেখতে পেল নাম্বার। ওই নাম্বারে কল দিতেই ওই পাশ থেকে কুহু কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? আমি নীল আকাশের নীল তারার নীলের মাঝে নীল বলতেছি। আপনার নাম তো কুহু, তাই না? আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমি দেখতে সুন্দর, এটা আমি জানি, তাতে আপনার কি? আর আপনি কল দিয়েছেন কেন? আপনাকে তো আমি চিনি না। আর আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমি আপনার নাম্বার পাবলিক টয়লেটে পেয়েছি। ওইখানে সুন্দরভাবে লেখা ছিল আপনার বায়োডাটা। ও আচ্ছা, যাক, দোয়া করি আমার নাম্বারটা যাতে প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেওয়ালে লেখা থাকে, আর প্রত্যেকটা ছেলে আমাকে এভাবে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারে। ফোন ডাক কুত্তার বাচ্চা। তুই ওই ছেলেটা যাকে আমি চর মেরেছিলাম আজকে, ঠিক তাই না? ওইদিকে নীল ফোনটা মিউট করে মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এটা কি সেই মেয়ে যে মেয়েটাকে আমি ওইসব বলেছিলাম? হায় আল্লাহ, আজকে তো আমাকে খাইছে, এখন তো উড়াধুরা বকা দিবে আমাকে। এসব বলছে নীল আর ফোনটা কানে দিয়ে হ্যালো হ্যালো করতেছে। কিন্তু ওই পাশ থেকে কোনো রেসপন্স আসছে না। রেসপন্স আসবে কি করে? কুহু তো কল আগে কেটে দিয়েছে। এইদিকে নীল আবারও কল দিল কুহুকে। এবার কুহু কলটা রিসিভ করে উড়াধুরা বকা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে বকা দেওয়ার পর কুহু বলতে লাগলো, তোর যদি লাজ লজ্জা থেকে থাকে তাহলে তুই কালকে আমার সাথে বিকেল 5টায় দেখা করবি পার্কে। আমি তোর সিমে মেসেজ করে ঠিকানা পাঠিয়ে দিব। এই বলে কুহু কলটা কেটে দিল। ওইদিকে নীল হাঁটতে হাঁটতে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কিরে, তুই কি আবার আজকে সিগারেট খেয়ে এসেছিস নাকি বাহির থেকে? আরে না আম্মু, আজকে আর সিগারেট খাই নাই। সিগারেট আর খাবো না কোনোদিন। আজকে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, কোনো দিন এরকম মাইর খাই নাই, আজকেই খাইলাম। আর তুমি কাজের বেটি সখিনাকে বলে দিবে যাতে সকাল সকাল আমার রুমে না যাওয়ার জন্য। সকাল সকাল তার মুখটা দেখলে আমার সারা দিন খারাপ যায়। ঠিক আছে, আমি সকিনা খালাকে আরো বেশি বেশি করে বলে দেব যাতে তোর রুমে যাইতে সকাল সকাল, আর তুই যাতে সকিনা খালার মুখ দেখে ঘুম থেকে উঠতে পারিস। এসব বলছে নীলের আম্মু। এইদিকে নীল ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করেই নীল বিছানায় শুয়ে ফোন টিপছে। এমন সময় কুহুর নাম্বার থেকে মেসেজ আসলো।
নীল ঠিকানাটা পড়ে মুচকি একটা হাসি দিল, কারণ এটা তার বাড়ির কিছুটা দূরে। ফোনটা টিপতে টিপতে কখন যে নীলের ঘুমিয়ে গেছে টেরও পেল না। পরদিন সকাল 10টায় নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। এসে দেখে সবাই বসে আছে। নীল ক্লাসরুমে প্রবেশ করতেই স্যার নীলকে দেখেই বলতে লাগলো, ওই যে সবাই দেখো, আমাদের জমিদার স্যার চলে এসেছে। ভিতরে আসেন মহারাজ, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি না আসলে তো ক্লাস করতে একটু ভালো লাগে না। স্যার, আপনি যে এসব কি বলেন না, এখানে তো সবাই আমার ভাই বোন, আর আপনি তো আমার স্বয়ং জনপ্রিয় স্যার। গতকালকে তো আপনি আমাকে যে পচাইছেন, আমার মনে হয় না আমি এই 20 বছরে কোনো শরম পাইছি। তাহলে মহারাজ, আপনাকে কিভাবে চরণ ধুলি দিব বলেন? আপনি যে এত বড় অন্যায় করলেন, এটা কিন্তু একদম ঠিক করলেন না। স্যারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। আমি তো ভিডিও করে আপনার বাবার ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছি। এটা দেখেই তো কালকে আপনাকে কচু গাছের সাথে ফাঁসি দিয়েছে। ও আচ্ছা, তার মানে আপনার কারণে আমার আব্বু আমাকে কচু কাটা করেছে। না হলে তো আমার আব্বু কোনো দিন এরকম করে না। আপনি দাঁড়ান, আপনাকে একটা কিছু ব্যবস্থা করতেছি। বলেই নীল চলে আসলো তার সিটে। ক্লাস শেষ হতেই স্যার চলে যেতে যাবে, এমন সময় নীল বড় একটা কাগজে লিখে একটা স্টিক পিন দিয়ে স্যারের শার্টের পেছনে লাগিয়ে দিল। এইদিকে কলেজে সবাই স্যারের হাতে 10 টাকা 20 টাকা করে দিতেছে। এটা দেখে স্যার সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই কি ব্যাপার, তোমরা সবাই আমাকে এইভাবে 10 টাকা 20 টাকা দিতেছো কেন? আমি কি তোমাদেরকে বলেছি যে আমাকে এইভাবে 10 টাকা 20 টাকা দিতে? স্যার, আপনি তো বলেন নাই, কিন্তু আপনার শার্টের পেছনে তো ঠিক লিখে রেখেছেন। এটার জন্য তো আমরা আপনাকে 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করতেছি। আপনার তো হাত ভেঙে গেছে, এটার জন্য অনেক টাকা লাগবে, তাই টাকা দিতেছি। এই তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? স্যারকে টাকা দাও। স্যার পিছনের দিকে তাকাতে দেখতে পেল সবাই নীলের সবার সাথে হাসাহাসি করতেছে। এটা দেখে স্যার প্রচন্ড রেগে বলতে লাগলো, নীল, তোর আজকে খবর আছে, তুই দাঁড়া এখানে। এই বলে স্যার নীলকে ধরতে যাবে, এমন সময় নীল এক দৌড়ে কলেজ টপকে চলে গেল বাহিরে। এদিকে স্যার চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। চেয়ারে বসে প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার, নীল কিন্তু অনেকবার বেড়ে গেছে। সে আজকে আমাকে অনেক অপমান করেছে। সবাই আমাকে 10 টাকা 5 টাকা দিয়েছে। এটার একটা বিহিত করতে হবে, না হলে কিন্তু স্যার আমি এই চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি নীলের সাথে কথা বলে দেখব। আপনি এখন ক্লাস করাতে যান। নীল জানে যে এখন প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিবে, তাই নীল আস্তে আস্তে গেট দিয়ে আবারও ঢুকে প্রিন্সিপাল স্যারের কাছে চলে আসলো আর বলতে লাগলো, স্যার, এখানে কিন্তু শুধু আমার অন্যায় না, মাসুদ স্যারেরও অন্যায় আছে। মাসুদ স্যার আমার নামে প্রতিদিন আব্বুর কাছে বিচার দেয়। এটার জন্য আজকে আমি এটা করতে বাধ্য হয়েছি। দেখো নীল, তুমি একজন ভালো স্টুডেন্ট। এটার জন্য সকল স্যারেরা তোমায় কিছু বলে না, তুমি যতই ফাজলামি করো না কেন। কিন্তু এখন তুমি বড় হয়েছো, এখন আর আশা করি ফাজলামি করবে না কারোর সাথে, ঠিক আছে? ঠিক আছে স্যার, এখন থেকে আমি আর কারোর সাথে ফাইজলামি করব না। এখন তাহলে আমি গেলাম। এই বলে নীল প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে চলে আসলো আবারও ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে নীল তার বন্ধুদের নিয়ে চলে আসলো বাহিরে। সবাই গাছতলায় বসে আছে, এমন সময় মারুফের গার্লফ্রেন্ড মারিয়া এসে বলতে লাগলো, কি ব্যাপার নীল, তোমার নামে এসব কি শুনতেছি? তুমি নাকি কালকে একটা সিনিয়র মেয়েকে রাস্তায় কি জানি বলেছো? ছি ছি, এসব কি বলো তুমি? আমার মতো ভালো ছেলে আবার রাস্তার মধ্যে এরকম কিছু বলতে পারে নাকি? হয়তো তুমি ভুল শুনেছ। আর তোমাকে এই কথা কে বলেছে? এই কলেজের সবাই জানে, শাওন সবাইকে বলে দিয়েছে। ও আচ্ছা, এটার জন্য তো শালা আজকে কলেজে আসি নাই। বিকেলবেলা তাকে পেয়ে নেই, এরপর তার মজা দেখাচ্ছি। নীল সবার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলো তার বাড়িতে। ওইদিকে কুহু অফিস থেকে বের হয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। কুহু তার আব্বুর কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করে। বিকেল 4টা, কুহু রেডি হয়ে চলে আসলো সেই পার্কে। দীর্ঘ 1 ঘন্টা পর নীল আসলো। কুহুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই যে আমি এসেছি, এখন বলেন আমাকে কি বলবেন।
বাহ, তোর তো দেখি অনেক সাহস। তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই। তোকে তো কিছু একটা করতে হবে, কিছু না করলে তুই সোজা হবি না। আমাকে কিছু করবেন? আচ্ছা, আমি আপনাকে কিছু কথা বলি, এই কথাগুলো শুনে এরপর আমাকে কিছু কইরেন। আমাকে জড়িয়ে ধরে দুই গালে দুইটা কিস করবেন আর ঠোঁটে একটা লিপ কিস করবেন। এরপর আমাকে বিয়ে করবেন। বিয়ের পর যা খুশি তাই করতে পারবেন। তোর মতো লুচ্চা ছেলেকে আমি বিয়ে করব? কখনোই না। তুই কি করে বললি যে আমার এটা অনেক বড়? আমি তো বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি, একদম ঠিকঠাক আছে। তার মানে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দেখেছেন? হা হা হা, বেশ ভালোই মজা পেলাম আপনার কথা শুনে। নীল কিছুক্ষণের মধ্যে কুহুকে পটিয়ে ফেললো। এইদিকে দুইজন বসে বাদাম খাচ্ছে। এমন সময় নীলের সামনে মারিয়া এসে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি এটা কিভাবে করতে পারলে? আমার সাথে রিলেশনে থাকা সত্ত্বেও তুমি এই মেয়ের সাথে রিলেশনে গেছো। এটা কিন্তু একদম ঠিক কাজ করলে না। আমি তোমার নামে আদালতে মামলা করব। কি, এই ছেলেটা তোমার সাথে রিলেশনে ছিল? হ্যাঁ, আমার সাথে রিলেশনে ছিল। আপনার বিশ্বাস হয় না? এই দেখেন আমাদের দুজনের ছবি। আমার সাথে যদি এই ছেলে রিলেশনে নাই থাকতো তাহলে আমাদের ছবি কোথায় থেকে আসতো? দেখ মারিয়া, তুই প্লিজ আমাকে রিলেশনটা করতে দে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ আমার রিলেশনটা ভেঙে দিবি না। হ্যাঁ, তুই আমাকে এটা বলতে পারলি? তুই আমার সাথে এতদিন ধরে রিলেশনে ছিলি আর আজকে তুই এটা বললি? আমি এখনই বাড়ি গিয়ে আত্মহত্যা করব। আপু, আমার ফোন দাও। এই বলে মারিয়া তার ফোনটা নিয়ে দৌড়ে ওইখান থেকে চলে গেল। ওইদিকে নীল হাবলাকান্তের মতো মারিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এদিকে কুহু নীলের শার্টের কলার টেনে ধরে ঠাস ঠাস করে নীলের গালে চড় মেরে দিল। তিনটা আর বলতে লাগলো, তোর অনেক শখ 12 ভাতারি হওয়ার, তাই না? আজকে তোর শখ মিটিয়ে দেব আমি। এই বলে কুহু নীলকে ছেড়ে দিয়ে নীলের পিছু দৌড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর কুহু বলতে লাগলো, আজকে তো পালিয়ে গেলি, অন্যদিন তো পাবো তোকে। ওই দিন তোকে ধরবো ভালোভাবে, আজকে তোকে ছেড়ে দিলাম। এই বলে কুহু এখান থেকে চলে আসলো তাদের বাসায়। ওইদিকে নীল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মারিয়াকে মনে মনে বকাবকি করছে। এমন সময় মারিয়া নীলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে নীল, আজকে অভিনয়টা কেমন করলাম? সিনিয়র আপুর সাথে রিলেশন করবি তাই না? তোকে আমি রিলেশন করাচ্ছি। আমি বেঁচে থাকতে তোকে রিলেশন করতে দিব না। তোরা যখন রিলেশন করিস তখন তো আমি তোদের রিলেশনে বাধা দেই নাই। এখন কেন তুই আমার রিলেশনে বাধা দিচ্ছিস? এটা কিন্তু একদম ঠিক করলি না মারিয়া। এখন মেয়েটার সাথে আমি কথা বলবো কি করে? চিন্তা করিস না, এই মেয়ের চাইতেও আরো দ্বিগুণ সুন্দরী মেয়ে এনে দিব তোকে। এখন চল আমার সাথে। আমাদের বাসায় আম্মু বলেছে তোকে নিয়ে যাওয়ার জন্য। না, আমি তোদের বাসায় যাব না। তোদের বাসায় গেলে তোর ছোট বোন আমাকে দেখে কেমন কেমন জানি করে। আরে সে তো ছোট, তোর সাথে মজা করে। চল এখন যাওয়া যাক। মারিয়া নীলকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই মারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। মারিয়ার সাথে নীলকে দেখে বলতে লাগলো, নীল, তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভিতরে আসো। নীল বাড়ির ভেতরে গিয়ে সোফায় বসে পড়তেই মারিয়ার ছোট বোন এসে নীলের কোলে বসে গেল আর বলতে লাগলো, ভাইয়া, তুমি এখন আর আমাদের বাসায় আসো না কেন? তুমি আসলে তো আমি তোমার সাথে মজা করতে পারি। আপু তো আমাকে শুধু বকা দেয়। আপুর সাথে মজা করি বলে তুমি তো আমাকে কিছু বলো না। তুমি আমার লক্ষ্মী ভাইয়া, এখন থেকে প্রতিদিন আমাদের বাসায় আসবে। প্রতিদিন আসতে পারবো না, আমারও তো কাজ আছে, আমিও তো কাজ করি। এটার জন্য আর কি প্রতিদিন আসতে পারবো না? তুমি চিন্তা করো না, আমি প্রতি শুক্রবারে বিকালে আসব। ওইদিকে মারিয়ার আম্মু নীলের হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নাও নীল, এটার ভিতরে কিছু জিনিস আছে, তোমার আম্মুর জন্য রেখেছিলাম, এগুলো নিয়ে যাও। তোমাদের বাসায়? ঠিক আছে আন্টি। আর আমাকে না দিয়ে আম্মুকে ফোন দিয়ে বলতেন, তাহলে আম্মু চলে আসতো। হ্যাঁ, উনি তো আসতো, কিন্তু ওনাকে আর কষ্ট দিতে চাই না। তুমি যেহেতু আশেপাশে ঘোরাঘুরি করো, তো তোমাকে ডেকে নিয়ে আসার জন্য বলেছিলাম। তুমি এসেছো, আরও ভালো হয়েছে। এখন যাও তাহলে। নীল ব্যাগটা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ব্যাগটা আমার কাছে দে। আর এনে, এখানে 100 টাকা আছে। ব্যাগটা নিয়ে আসার জন্য তোকে অনেক ধন্যবাদ। আমি প্রায় 1 ঘন্টা হেঁটে ব্যাগ নিয়ে এসেছি। আর
আমাকে মাত্র 100 টাকা দিয়েছো। দেখি এই ব্যাগের ভিতর কি আছে। তোর দেখতে হবে না, 100 টাকা নিয়ে যা, রাতে আমি না হয় আবার তোকে কিছু টাকা দেব। বাকির কাম ফাঁকি, আমি এসব করি না। আমাকে এখন টাকা দাও। ঠিক আছে, তুই আমার রুমে আমার সাথে, আমি তোকে টাকা দিতেছি। নীলের আম্মুর থেকে 500 টাকার নোট বের করে নীলকে দিয়ে দিল। এদিকে নীল খুশি মনে টাকাটা নিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিল কুহুকে। বেশ কিছুক্ষণ পর কুহু কলটা রিসিভ করে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর ফোন দিয়েছিস কেন? এই কুত্তার বাচ্চা তুই ফোন দিয়েছিস কেন? রাস্তাঘাটে তো লুচ্চামি করে বেড়াস, আবার 12 ভাতারদের মতো এখানে সেখানে মেয়ে নিয়ে ঘুরে বেড়াস। এটাই তোর কাজ, তাই না? আরেকদিন যদি দেখি একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তখন তোর টুনটুনি কেটে ফেলবো। আমি সত্যি করে বলতেছি, ওইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আর আম্মু বলেছিল আমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। সে আমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আমি তোর কথা একদম বিশ্বাস করি না। তুই 12 ভাতারি মানে 12 ভাতারি। ফোন রাখ এখন। এই বলে কুহু কলটা কেটে দিল। ওইদিকে নীল কুহুকে আর বিরক্ত না করে চলে আসলো তার বোনের রুমে। এসে দেখে নীলা পড়ছে। নীলার কাছ থেকে ফোনটা দিয়ে দিল। এই নে তোর ফোন, তোকে দিয়ে দিলাম। আর যেন আম্মুর কাছে আমাকে বকা না শুনতে হয়। ঠিক মতো খাওয়া দাওয়া করবি এবং পড়ালেখা করবি। ঠিক আছে ভাইয়া, আর তোমাকে অনেক ধন্যবাদ ফোনটা দিয়ে দেওয়ার জন্য। নীল ফোনটা দিয়ে চলে গেল তার রুমে। রাতে খাওয়া দাওয়া করে নীল চলে আসলো তার রুমে। এসে দেখে তার ফোনটা বাজতেছে। ফোনটা হাতে নিতেই দেখতে পেল কুহু কল দিয়েছে। কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে বলতে লাগলো, সত্যি করে বল, ওই মেয়েটা তোর বেস্ট ফ্রেন্ড? আমি কিন্তু কালকে ওই মেয়েটাকে জিজ্ঞেস করব যে তোর বেস্ট ফ্রেন্ড ছিল কি না। ওই মেয়েটা কিন্তু সত্যি কথা বলে যে তোর গার্লফ্রেন্ড, তাহলে তোর খবর আছে। মারিয়াকে জিজ্ঞেস করলে মারিয়া কখনো সত্যি কথা বলবে না। তুমি মারিয়াদের বাড়িতে গিয়ে তার আম্মুকে জিজ্ঞেস করবে, তাহলে তার আম্মু সত্যি কথা বলবে। ঠিক আছে, আর তুই পড়াশোনা করতেছিস? পড়ালেখা করতেছি বলতে এসব পড়ালেখা না, পড়ালেখা করতে ভালো লাগে না। ভাবতেছি একটা চাকরিতে জয়েন করব, দেখি কিছুদিন পর জয়েন করতে পারি। আচ্ছা, যেদিন তোর চাকরি লাগবে ওই দিন আমাকে বলবি, আমার আব্বুর অফিসে তোকে চাকরির ব্যবস্থা করে দেব। তোমার আব্বুর অফিস আছে, তাহলে তো আমাকে কোনো চাকরি করে খেতে হবে না। তুমি চাকরি করবে আর আমি বসে বসে খাবো। তা বললে তো হবে না। চাকরি না করলে তোকে বসে বসে খাওয়াবে কে? চাকরি করতে হবে, তাহলে তুই বসে বসে খেতে পারবি। এখন অনেক রাত হয়েছে, এখন ঘুমা। ঠিক আছে, এখন ঘুমালাম। এই বলে নীল কলটা কেটে দিয়ে কিছুক্ষণ গেম খেলে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 6টা। নীলের ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে বলতে লাগলো, সকাল 6টা বাজে এখনো ঘুমাচ্ছিস কেন? উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জগিং করতে আয়। আমার এসব একদম ভালো লাগে না। আমি জগিং করতে পারবো না। তোমার ইচ্ছা হলে তুমি জগিং করো। ফোন রাখলাম, আমাকে ঘুমাতে দাও। এই বলে নীল কলটা কেটে দিয়ে আবারও ঘুমিয়ে গেল। ওইদিকে কুহু তো নাসরবান্দা, সে বারবার কল দিতেছে নীলের ফোনে। ওইদিকে বারবার কলটা কেটে দিচ্ছে। প্রায় 20 মিনিট এইভাবে কল দেওয়ার পর নীল এক প্রকার বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বলতে লাগলো, যাইতেছি, আর কল দিও না। এই বলে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর নীলের বাড়িতে আসতেই নীলের আম্মু নীলকে দেখে তো অবাক। কি বলবে বুঝে উঠতে পারছে না। আর অবাক হবে না কেন? কারণ যেই ছেলে সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, সেই ছেলে আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠে গেছে। এটা দেখে নীলের আম্মু নীলের কাছে এসে বলতে লাগলো, কিরে বাবা, তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি যে? না আম্মু, শরীর খারাপ না, জগিং করতে গিয়েছিলাম সকাল সকাল। আর এখন থেকে প্রতিদিন যাব, আমাকে সকাল সকাল ডেকে দিবে। তোর হয়তো জ্বর এসেছে, জ্বরের কারণে তুই এসব আবল তাবল বলতেছিস। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য লেবু শরবত আর খাবারের ব্যবস্থা করতেছি, সাথে ওষুধেরও। আরে আম্মু, আমি সত্যি কথা বলতেছি, আমার কিছু হয় নাই। এমনিতে একটু জগিং করতে গিয়েছিলাম। শরীরের অবস্থা দেখেছো আমার? একেবারে শুকিয়ে যাইতেছি। বাহিরের হাওয়া বাতাস
না লাগলে আরো শুকিয়ে যাব, এটার জন্য আর কি জগিং করতে যাইতেছি। এই বলে নীল ওইখান থেকে চলে আসলো। তার রুমে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠলো। তাকিয়ে দেখে কুহু কল দিয়ে। সে কলটা রিসিভ করতে ওই পাশ থেকে কুহু বলতে লাগলো, নীল খাওয়া দাওয়া করে এখন সোজা কলেজে যাবে। কয়েকটা ক্লাস শেষ করে এরপর আমি একটা ঠিকানা দেবো, ওই ঠিকানায় চলে আসবে। আমি আমাদের সকল অফিসের কর্মীদের সাথে তোমার পরিচয় করিয়ে দিব। ঠিক আছে, আমি বেশ কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে নীল কলটা কেটে দিয়ে রেডি হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। নীল খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। আজকে নীলকে সবার আগে আসতে দেখে সবাই অবাক হয়ে গেছে। নীল সোজা তার ক্লাসরুমে চলে গেল। সকাল 10টা বাজতেই স্যার ক্লাসের ভিতরে প্রবেশ করলো। আশেপাশে তাকিয়ে দেখে নীল একেবারে শেষের বেঞ্চে বসে আছে। এটা দেখে স্যার চলে আসলো নীলের কাছে। নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নীল, আজকে এত সকাল সকাল চলে এসেছিস? অন্যদিন তো তুই 10টার আগে কলেজে আসিস না। আজকে নিশ্চয়ই কোনো বাজে জিনিস ভেবে এসেছিস। দেখ, তোর দুইটা পায়ে পড়ি, তুই প্লিজ কিছু করিস না। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুই করব না। এখন থেকে আপনি ক্লাস করান। স্যার ক্লাস করিয়ে চলে গেল। এইদিকে নীল আরও কয়েকটা ক্লাস শেষ করে বাইরে আসতেই মারিয়া নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীল, হঠাৎ তোর এত পরিবর্তন? বুঝলাম না কিভাবে কি হলো। তোর পরিবর্তনের রহস্যটা কি আমাদেরকে একটু বলবি? সবাইকে বলা যাবে, কিন্তু তোকে বলা যাবে না। তুই যে বান্দরের বান্দর নি, তুই কিছু না কিছু করবি। এটার জন্য তোকেও বলবো না, আর কাউকে বলবো না। আমি আমার মতো থাকবো। ঠিক আছে, তুই যেহেতু বলবি না কিভাবে তোর পেট থেকে কথা বের করতে হয় এটা আমি ভালো করেই জানি। যদি আমার চোখের সামনে কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করিস দেখি, তাহলে বুঝে নিস তোর কপালে মায়ের ছাড়া আর কিছুই জুটবে না। ঠিক আছে, দেখা যাবে তুই কি করতে পারিস। এই বলে নীল ওইখান থেকে চলে আসলো। রাস্তায় একটা রিক্সা নিয়ে যেতে লাগলো কুহুর দেওয়া ঠিকানায়। বেশ কিছু দূর যেতে হঠাৎ নীল খেয়াল করলো যে তার বন্ধু বান্ধবীরা পেছনে অন্য 2-3টা রিক্সা নিয়ে তার পিছু করছে। এটা দেখে নীল রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, আপনি এক কাজ করেন, সামনের একটা রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে চলে যান। পরে কোথায় দাঁড়াতে হবে এটা আমি আপনাকে বলে দিব। রিক্সাওয়ালার গাড়িটা ঘুরিয়ে রাস্তার পাশে দিয়ে চলে আসলো নীলের দেওয়া ঠিকানায়। এদিকে নীল গাড়ি থেকে নেমে চায়ের দোকানে বসে চা খেতে লাগলো। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে কুহু কল দিয়েছে। কলটা রিসিভ হতে ওই পাশ থেকে কুহু বলতে লাগলো, কি ব্যাপার নীল, তুমি এখন কোথায় আছো? তোমাকে না বলেছিলাম কয়েকটা ক্লাস শেষ করে আমাদের অফিসে চলে আসার জন্য? তুমি এখনো আসো নাই কেন? আমি তো আসতে চেয়েছিলাম, কিন্তু আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে, ওরা শুধু ভেজাল লাগাবে, তাই আর আমি যাই নাই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে বিকেলবেলা তুমি আমার সাথে এই ঠিকানায় দেখা করবে। আমি ওখানে থাকবো বিকেল 5টায়। ঠিক আছে, আমি বিকাল 5টায় থাকবো ওইখানে। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে নীল কলটা কেটে দিয়ে পেছনে ফিরতে দেখে সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে নীল তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোরা এখানে ক্লাস করিস নাই নাকি? হ্যাঁ, ক্লাস তো করলাম। তুই চলে এসেছিস, এটার জন্য আমরা চলে এসেছি। আর এখানে বসে চা খাচ্ছিস, আমাদেরকে একবারও ডাক দিলি না। আরে, আমি একটা কাজের জন্য গিয়েছিলাম, কাজটা হয় না, এটার জন্য চলে এসেছি। বস এখানে। চাচা সবাইকে যা দিয়ে দেন। দোকানদার সবাইকে যা দিয়ে দিল। এইদিকে নীল সবার সাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে বিকেল হয়ে গেল। নীল সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার বাইকটা নিয়ে চলে আসলো কুহুর দেওয়া সেই ঠিকানায়। বেশ কিছুক্ষণ পর নীল কুহুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কুহু, তোমার ওইটা কিন্তু সত্যি অনেক বড়। দেখো নীল, এখন আমাকে রাগিয়ে দিবে না। আমাকে রাগিয়ে দিলে কিন্তু খুব খারাপ হবে। আমি রেগে গেলে কেউ আমাকে থামাতে পারে না। এইসব কথা বাদ দিয়ে চুপচাপ কফি খাও আর আমার সাথে কথা বলো। নীল কফি খাচ্ছে আর কুহুর সাথে কথা বলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু শাওন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে শাওন বলতে লাগলো, কিরে নীল, তুই এখন কোথায় আছিস? এই তো আমি বাসায় আছি। কেন, কি হয়েছে? একটু পার্কে আয়, সবাই আড্ডা দিতেছি। তুই নেই, আড্ডা দিতে ভালো লাগতেছে না।
আমি যেতে পারবো না রে, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। জ্বর ভাব মনে হচ্ছে। ফোন রাখলাম, পরে কথা হবে। এই বলে নীল কলটা কেটে দিয়ে আবারও কথা বলতে লাগলো কুহুর সাথে। ওইদিকে শাহনের কলটা কেটে দিতেই শান্তা বলে উঠল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? নীল যে কলটা কেটে দিল, আর তোকে কি বলেছে? আমাকে তো বললো যে তার শরীরটা নাকি খারাপ লাগতেছে, মনে হচ্ছে তার জ্বর ভাব। তাহলে চল নীলকে দেখে আসি, না গেলে তো আবার বলবে যে যাই নাই। হ্যাঁ চলো যাওয়া যাক। এই বলে সবাই চলে আসলো নীলদের বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলের আম্মুকে দেখে শান্তা বলে উঠল, আন্টি, নীলার শরীর এখন কেমন আছে? তার নাকি জ্বর এসেছে? তোমাদের কে কে বলেছে তার জ্বর এসেছে? আর জ্বর আসলে তো সে বাসায় থাকতো। সে তো আর 4টার দিকে বের হয়েছে, এখনো বাসায় ফিরে নাই। তার মানে নীল আমাদেরকে মিথ্যা কথা বলেছে? আপনি এক কাজ করেন তো আন্টি, নীলকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, দেখেন সে কোথায় আছে। তার লোকেশন বললে এরপর আমরা ওইখানে গিয়ে তাকে মজা দেখাচ্ছি। শালা আমাদের সাথে মিথ্যা কথা বলে। সবাই বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। এদিকে নীলের আম্মু কল দিল নীলের নাম্বারে, কিন্তু নীলের ফোন সুইচ অফ বলছে। চলুন ওইদিকে কি হয়েছে শুনি আসে। নীল কলটা কেটে দিতেই কুহু নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, তুমি যেহেতু বলেছো তোমার শরীর খারাপ, তাহলে ওরা অবশ্যই তোমাদের বাসায় যাবে। এক কাজ করো, তোমার ফোনটা বন্ধ করে রেখে দাও, যাতে ওরা কেউ তোমাকে ফোন না দিয়ে বিরক্ত করতে পারে। যখন এখান থেকে বের হব তখন না হয় ফোন চালু করবে। ঠিক আছে। দুইজন কথা বলছে। ওইদিকে সবাই তো পুরো অবাক হয়ে গেল, কারণ নীল আগে কখনো এরকম করে নাই। হঠাৎ এরকম শুরু করেছে, এটা তারা মানতে পারছে না। ওইখানে না দাঁড়িয়ে থেকে চল সবাই বিভিন্ন জায়গায় ঘুরে দেখে আসি। আসে তো মনে হয় বাইক নিয়ে গেছে, দেখা যাক তাকে পাওয়া যায় কিনা। এ বলে সবাই নীলদের বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু নীলকে পেল না। পাবে কি করে? তারা দুইজন অনেকটা দূরে গিয়ে কথা বলছে। সন্ধ্যা হয়ে আসতেই দুজনে বাড়ির দিকে রওনা দিল। নীল তার বাড়িতে এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কিরে, তোর ফোন বন্ধ কেন? আর তোর বন্ধুরা তো তোকে খুঁজে গেছে, এ নিয়ে 3বার এসেছে, কিন্তু তুই তো একবারও তাদের ফোন রিসিভ করলি না বা কথা বললি না। আম্মু এই দেখো, ফোনে চার্জ নেই, এটার জন্য ফোন বন্ধ হয়ে গেছে। আর ওরা এসেছিল কেন? ওরা এসেছিল একটা কাজে। আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে ফোনটা চার্জে দে। আমি তোর বন্ধু বান্ধবদের ফোন দিয়ে বলে দিতেছি যে তুই বাসায় এসেছিস। ঠিক আছে আম্মু, তুমি তাদেরকে বলে দাও। নীল চলে আসলো তার রুমে। ওইদিকে নীলের আম্মু নীলের সকল বন্ধু বান্ধবদেরকে ফোন দিয়ে বলে দিয়েছে যে নীল বাসায় এসেছে। সবাই চলে আসলো নীলদের বাসায়। নীলের রুমে প্রবেশ করতে করতে মারিয়া বলতে লাগলো, এই, তুই সারাদিন কোথায় ছিলি রে? নিশ্চয়ই কারোর সাথে কোথাও দেখা করতে গিয়েছিলি, না হলে তো তুই আমাদের সাথে কখনো এমন করিস না। আরে না, আমি চাকরি খোঁজার জন্য ঘুরঘুর করতেছি, আর আমার ফোনে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গেছিল, এটার জন্য ফোন রিসিভ করতে পারি নাই। ও আচ্ছা, আমাদের সাথে মিথ্যা কথা বলা শিখে গেছিস, তাই না? বেশ ভালো, যত পারিস মিথ্যা কথা বল। এই চল, আমরা বাসায় চলে যাই, নীলকে তার মতো থাকতে দে। মারিয়া সবাইকে নিয়ে চলে গেল এখান থেকে যার যার বাসায়। ওইদিকে নীল রাত 10টা বাজতেই গ্রুপ কলে ঢুকে সবাইকে সবকিছু বলে ফেললো, কারণ সে জানে যে সে যতক্ষণ কিছু না বলবে ততক্ষণ তারা তার সাথে কথা বলবে না। সবকিছু শুনে মারিয়া বলতে লাগলো, বাহ, বেশি ভালো কথা তো। এখন এক কাজ কর, আমাদের ট্রিট কবে দিবি সেটা বল। দেখো, আমার কাছে কিন্তু টাকা নেই, আমি তোদেরকে ট্রিট দিতে পারবো না। তার চাইতে একটা জিনিস দিতে পারবো, যদি তোরা মানতে পারিস এবং নিতে পারিস। কি জিনিস দিবি আগে সেটা বল, এরপর ভেবে দেখতেছি। জিনিসটা দেখতে অনেক সুন্দর, তোদের সবার খুব পছন্দ হবে এবং তোদের সবার খুব পছন্দের জিনিস এটা। ঠিক আছে, তুই তাহলে রিলেশন কর, আমরা আর তোর রিলেশনে বাধা দিব না। তবে আমার কথা যদি না মানিস তাহলে আমি বাধা দিতে পারি তোর রিলেশনে। দেখ মারিয়া, তোর 2টা পায়ে পড়ি, প্লিজ তুই এরকম করিস না। তুই সবসময় এরকম করিস, এটার জন্য। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। তার আগে বল, ভাবি কি করে? চাকরি করে নাকি পড়ালেখা করে? তার আব্বুর অফিসে ম্যানেজার হিসেবে চাকরি করে। আমি তো পার্মানেন্ট ভাবে ওই অফিসের বস হয়ে যাব কয়েকদিন পর।
কতই না মজা হবে। ও আচ্ছা, তুই বস হবি? দাঁড়া, তোর বস সব বের করতেছে। আমি একবার শুধু ওই মেয়েটার সাথে দেখা হয়ে যাক, তারপর দেখিস এমন প্যাচ লাগাবো জিলাপির প্যাচের মতো, তুই কোনোদিন সোজাই হতে পারবি না। আচ্ছা, যা ইচ্ছা তাই করিস, আমি আর কিছু বলবো না। রিলেশন ভেঙে গেলে ভেঙে যাবে, তবুও আমি তোর সাথে রিলেশনে যাব না। তুই আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশনে যাবি কেন? আর মারিয়া, তুমি নীলের পিছে লেগেছো কেন? তাকে তার মতো থাকতে তো, সে রিলেশন করুক, তুমি কেন বাধা দিতেছো? মারুফ, তুমি জানো না এ নীল আমার জীবনটা চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। আমি তার ফ্রেন্ড হয়ে তার কাছে ফুচকা খেতে চেয়েছিলাম, সে আমাকে আজ পর্যন্ত একটা ফুচকাও খাওয়ালো না। ও আচ্ছা, তাই বলে তুমি এটার জন্য নীলের সাথে এরকম করবে? যাও, আমি নীলের বদলে তোমাকে ফুচকা খাইয়ে দিব। মারুফ, তোর খাওয়াতে হবে না ভাই, আমি খাইয়ে দিব নে। আমি না খাওয়ালে এই মেয়ে আমাকে শান্তিতে রিলেশন করতে দিবে না, সব সময় বাধা দিবে। এই তো এখন লাইনে এসেছিস, কালকে না হয় সবাইকে ফুচকা খাওয়াবি তুই। আমরা যত পারি ইচ্ছা ফুচকা খাবো, সব টাকা তুই দিবি। আমি কি কাজ করি নাকি যে আমি সব টাকা দিতে পারবো? আমি তো কাজ করি না। তোরা 2 প্লেট করে ফুচকা খাস, তাহলে আমি বিলটা দিতে পারবো। এর চাইতে বেশি যদি খাস তাহলে আমি দিতে পারবো না। তুই না দিতে পারলে তোর হবু বউ মানে তোর গার্লফ্রেন্ড দিবে, তাকে ফোন দিয়ে বলবি যে টাকা পাঠানোর জন্য, সে টাকা পাঠিয়ে দিবে। আমি তার কাছে কেন টাকা চাইবো? সে কি আমার বউ নাকি? আমি তো এখনো তাকে বিয়ে করি নাই। বিয়ে করতাম তাহলে না হয় সে আমাকে টাকা দিত। বিয়ে করিস নাই তো কি হয়েছে, রিলেশন তো করতেছিস, রিলেশনের মাঝে তো টাকা দিতেই পারে। আমিও তো মারুফকে মাঝে মধ্যে টাকা দিই। হয়েছে হয়েছে, আর ডায়লগ ছাড়তে হবে না। তুমি যে কত টাকা দাও আমাকে, এটা সবার ভালো করে জানা আছে। 20 টাকার উপরে কোনোদিন তুমি আমাকে টাকা দিয়েছো? তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? গত পরশু দিনও তো আমি রিক্সা ভাড়া 50 টাকা দিয়েছি, আর তুমি বলতেছো আমি নাকি তোমার 20 টাকার উপর টাকাই দেই নাই। হ্যাঁ, ওইটা তো রিক্সা ভাড়া দিয়েছো, আর তুমি তো আমাকে খাওয়ার জন্য টাকা দাও নাই। তোকে তো 20 টাকা দিতাম, কিন্তু এখন থেকে তোকে 1 টাকাও দিব না। আর তোর শাস্তি আছে, সিগারেট খাস, সবগুলো মিলে হাবিব আর তুই হাবিবকে কিছু বলবি না। এই 3 জন প্রতিদিন সিগারেট খায়, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আর মেয়েদের সাথে ফ্লার্ট করে। এই বলে সবাই যার যার বাড়িতে চলে গেল। ওইদিকে নীল তার পকেট থেকে ফোনটা বের করে দেখে কুহু অনেকবার কল দিয়েছে। নীল কুহুকে কল দিতেই বেশ কিছুক্ষণ পর ওই পাশ থেকে কুহু কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে এতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করলে না? অনেক ব্যস্ত ছিল নাকি? আমার বন্ধু বান্ধবীরা এসেছিল কালকে, আমার কাছে থেকে ফুচকা খেতে চাইছে, কিন্তু আমার কাছে টাকা নেই। বলেছে যে তোমার কাছ থেকে নেওয়ার জন্য। তুমি যে সময় ফ্রি থাকো ওই সময় দেখা করব, তুমি আমাকে ফোন দিবে আর আমি চলে যাব সাথে সাথে। ঠিক আছে। কুহুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিল। রাতে খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে সবাই ঘুমিয়ে পড়লো। ওদিকে নীল কুহুর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। কথা বলতে বলতে কখন যে রাত 2টা বেজে গেছে টেরও পেল না। নীল কুহুকে বলে কলটা কেটে দিল। পরের দিন সকাল 10টায় নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো কলেজে। সবার সাথে কয়েকটা ক্লাস শেষ করে বাহিরে এসে সবাইকে নিয়ে ফুচকা খেতে লাগলো। ফুচকা খাওয়া শেষ হতেই নীল ফুচকা খাওয়ার বিল দিয়ে দিল। সবাই ঘুরোঘুরি করছে, এমন সময় মারিয়া বলে উঠল, আচ্ছা নীল, মেয়েটা তো তোর থেকে অনেকটাও বড়, তুই কিভাবে সিনিয়র মেয়েকে পটালি বলতো আমাকে? আর আমি তো তোর চাইতেও ছোট ছিলাম, আমাকে পটাতে পারলি না? তুই হচ্ছিস বাচ্চা মেয়ে, তোর সাথে ইটিস পিটিস করলে তুই জোরে চিৎকার করে বাড়ি মাথায় তুলবি। এটার জন্য তোকে আর পটাই নাই। সিনিয়র মেয়েকে পটাইছি, বেশি বেশি আদরও পাবো এবং রোমান্সও করতে পারবো। হ্যাঁ, তুই তো ঠিক বলছিস, আমি পিচ্ছি মেয়ে, তাই না? আমি যদি পিচ্ছি হইতাম তাহলে তোর ফ্রেন্ডকে এত আগলে রাখতাম না, এত ভালোবাসতাম না। তুই মারুফকে ভালোবাসিস, তুই আমার পিছনে লেগে থাকিস কেন? সবসময় বলতো আমাকে। এই মারুফ তোর গার্লফ্রেন্ডকে তুই কিছু বলতে পারিস না, সবসময় আমার পিছনে লেগে থাকে। ভাই, আমি কি বলবো, তোরা দুইজন বেস্ট ফ্রেন্ড। এখন তোরা কি করবি না করবি এটা আমি বলতে পারি না। আর মারিয়া, তুমি এখন থেকে নীলকে ছেড়ে দাও, তাকে তার মতো করে থাকতে দাও। এখন তার গার্লফ্রেন্ড হয়েছে, তার গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে। কোনোদিন না, আমি তো তাকে ছাড়বই না, সে আমার বেস্ট ফ্রেন্ড, তাকে আমি কিভাবে ছেড়ে দিই?
ও আচ্ছা, ছাড়বে না তাহলে তুমি? হ্যাঁ, ছাড়বো না। যতদিন সে বিয়ে না করবে ততদিন আমি তার পিছু করব, তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। বিয়ের পর তো আর তাকে জ্বালাতে পারবো না। ঠিক আছে, শুনলে তো নীল কি বললো মারিয়া? হ্যাঁ, শুনলাম। নীল কথা বলছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল কুহু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কুহু বলতে লাগলো, তুমি এখন কোথায় আছো? আমার সাথে দেখা করতে পারবে? আমি তো এখন কলেজের সামনে আছি। কোথায় আসতে হবে বল, আমি আসতেছি এখনই। কালকে আমরা যেখানে দেখা করেছিলাম সেখানেই আসবে। সাথে তোমার বন্ধু বান্ধবীরা আছে, তাই তো? হ্যাঁ আছে, কেন? আচ্ছা, তাদেরকেও নিয়ে আসো। আজকে সবাই মিলে না হয় আড্ডা দিব। নীল ফোনটা কেটে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখছিস আমার গার্লফ্রেন্ড কিন্তু এতটাও খারাপ না, সবাইকে যেতে বলছে, সবার সাথে আজকে আড্ডা দিবে। তাহলে তো যাওয়াই যায়, চল আড্ডা দিয়ে আসি সবাই মিলে। এই বলে নীল সবাইকে নিয়ে চলে আসলো সেই কফি শপে। সাথে সবাই আড্ডা দিতেছে আর কথা বলছে। এমন সময় মারিয়া কুহুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে আমার সতীন, আপনি জানেন নীল কতটা বাটপার? সে আমার সাথে রিলেশন করে আপনার সাথেও রিলেশন করে, আবার অন্য একটা মেয়ের সাথেও রিলেশন করে। হাবিবা, তোর সাথেও রিলেশন করেছে, বল সত্যিটা। আপু, আপনি মারিয়ার কথা একদম বিশ্বাস করবেন না। নীল কারোর সাথে রিলেশন করে নাই। আমরা সবাই এখানে যারা আছে সবার সাথে রিলেশনে আছি, শুধু একমাত্র নীল বাদে আপনার সাথে রিলেশন করতেছে। হ্যাঁ, আমি জানি নীল যে আমার সাথে রিলেশন করতেছে। আর মারিয়া, তুমি মনে হয় নীলকে পছন্দ করতে, তাই না? কিন্তু নীল তোমার সাথে রিলেশনে যায় নাই। হ্যাঁ, একদম সত্যি ধরেছেন, আমি নীলকে পছন্দ করতাম, কিন্তু নীল আমার সাথে রিলেশন করে না আর বলে আপনি কি ছোট্ট মেয়ে। ইটিস পিটিস করার সময় নাকি চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুল। সবকিছুই বুঝলাম, কিন্তু এই ইটিস পিটিসের মানে কি? এটা তো বুঝলাম না। নীল এই ইটিস পিটিসের মানে কি বলো তো শুনি। এটা তুমি এখনো জানো না? আচ্ছা, এখনো যেহেতু জানো না তাহলে এখন আর জানানোর দরকার নেই, পরে এক সময় জানতে পারবে। আমার পরে জানার দরকার নেই, আমার এখন জানার দরকার। এখন বলো আমাকে, এই ইটিস পিটিসের মানে কি? এই ডিসপিডিসের মানে হচ্ছে বাসরাতের আদর। বাকিটা আশা করি বুঝে গেছো, তুমি আর আমাকে বলতে হবে না। ছি ছি, তুমি এইসব বলে বেড়াও? এটার জন্যই তো রাস্তায় আমাকে ওই দিন এই কথাগুলো বলেছ। ঠিক আছে, তোমাকে সোজা বানানোর দায়িত্ব আমি নিব কিছুদিন পর। এরপর তোমাকে একদম সোজা বানিয়ে ফেলবো। আমাকেও নিয়ে নিন সাথে, আমিও তাকে 2-3টে খুশি দেব, তাও আবার তার টুনটুনি বরাবর। টুনটুনি বরাবর যদি খুশি মারো তাহলে তো আমি আর বাচ্চার মা হতে পারবো না। থাক, তোমাকে নেওয়ার দরকার নেই, যা করার আমিই করে ফেলবো। তোমরা না হয় টিভিতে লাইভ শো দেখবে। ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন টিভিতে লাইভ শো দেখাবেন, তাহলেই তো দেখতেই হয়। সবাই মিলে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে যায়, যার যার বাসায় চলে গেল। ওইদিকে নীল বাড়িতে আসতেই তার আম্মু বলতে লাগলো, কিরে নীল, তুই সারাদিন কোথায় ছিলি? কলেজ থেকে তোর নামে বিচার এসেছে, তুই নাকি ক্লাস করিস না ঠিক মতো। হুট করে তোর বন্ধু বান্ধবদের নিয়ে কোথায় যেন চলে যাস। আরে আম্মু, তুমি বুঝো না? এখন তো আমি বড় হয়েছি, এখন তো প্রেম টেম করতে হবে। এটার জন্যই তো কলেজ ফাঁকি দিয়ে এরপর প্রেম করতে চাই। এটার জন্যই তো স্যার বললো তুই সবাইকে নিয়ে কোথায় যেন চলে যাস। মেয়েটার ছবি আছে নাকি যার সাথে তুই প্রেম করিস? হ্যাঁ, ছবি আছে। এই হচ্ছে সেই মেয়ে যার সাথে আমি রিলেশন করি। নীল তার ফোনটা পকেট থেকে বের করে কুহুর একটা ছবি বের করে তার আম্মুকে দেখিয়ে দিল। তার আম্মু ছবিটা দেখে অবাক হয়ে বলতে লাগলো, এই মেয়েটাকে তো আমি চিনি, গত পরশুদিন আমার সাথে বাজারে দেখা হয়েছিল। মেয়েটার খুবই ভালো। দেখেছো আমার কত ট্যালেন্ট? তোমার সাথে যেই মেয়ের দেখা হয়েছে আমি তার সাথে রিলেশন করতেছি। মেয়েটাকে পছন্দ হয়েছে তো তোমার? হ্যাঁ, মেয়েটাকে তো অনেক পছন্দ হয়েছে। দেখতে শুনতে তো মাশাল্লাহ অনেক ভালো। আর মেয়েটার নাকি তার আব্বু কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করে। তুমি তো দেখি সকল বায়োডাটা জেনে গেছো মেয়েটার ব্যাপারে। সব কিছুই যখন জেনে গেছো তাহলে মেয়েটার পরিবারের সাথে কথা বলে আমাদের দুজনের বিয়েটা করিয়ে দাও। আরো কিছুদিন যাক, এরপর না হয় মেয়েটার পরিবারের সাথে কথা বলে তোদের দুজনের বিয়েটা ঠিক করিয়ে দেব। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। এখন আমি রুমে গেলাম। এই বলে নীল চলে আসলো তার রুমে।
ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। রাতে এমনিতেই ঘুম হয় নাই। সারা রাত কুহুর সাথে কথা বলতে বলতে সময় চলে যায়। নীল বিকেল 5টায় অবধি ঘুম পারল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নীলার রুমে। এসে দেখে নীলা তার বান্ধবীদের সাথে ফোনে কথা বলছে। এটা দেখে নীল বলতে লাগলো, কি রে, তোর আজকে পড়া নাই নাকি? তোর বান্ধবীদের সাথে কথা বলতেছিস যে? না ভাইয়া, আজকে পড়া নেই। যা পড়া ছিল আমি স্কুল থেকে এসে সবগুলো কমপ্লিট করে এরপর সবার সাথে কথা বলতেছি। ও আচ্ছা, চল আজকে তোকে নিয়ে ঘুরতে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে, 10 মিনিটের ভিতরে। ঠিক আছে ভাইয়া, আমি রেডি হয়ে এক্ষুনি আসতেছি, তুমি নিচে যাও। নীল চলে আসলো নিচে। এইদিকে নীলা একটা কালো বোরখা পরে চলে আসলো নিচে। এসে দেখে নীল বসে বসে তার আম্মুর সাথে কথা বলছে। নীলাকে এইভাবে রেডি হয়ে আসতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীলা, হঠাৎ এইরকম ভাবে রেডি হয়ে কোথায় যাইতেছিস? কোথায় যাবো ভাইয়ের সাথে? আজকে ঘুরতে যাবো বাইরে। এটার জন্য এত সুন্দরভাবে রেডি হয়ে এসেছি। ভাইয়া চলো এখন যাওয়া যাক। হ্যাঁ চল। আর আম্মু আমাদের আসতে কিন্তু রাত হতে পারে, এখন যাই। এই বলে নীলা নীলকে নিয়ে চলে আসলো একটা পার্কে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফুচকা খেয়ে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে হেঁটে কথা বলতে বলতে বাড়ির দিকে যাইতেছে। এমন সময় পেছন থেকে কে যেন নীলের শার্টের কলার টেনে ধরলো। নীল পেছনে ফিরতে দেখতে পেল কুহু চোখ লাল করে দাঁড়িয়ে আছে। এটা দেখে নীল বলতে লাগলো, কি ব্যাপার কুহু, তুমি এভাবে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আর শার্টের কলার ছাড়ো। তাকিয়ে থাকবো না তো কি করব? তোর মতো ক্যারেক্টার লুজের সাথে আমি রিলেশনে গিয়েছি, এইটা তো তোর সাত কপালের ভাগ্য। এই মেয়ে, তোমার কি লজ্জা শরম নেই? যার সাথে ইচ্ছা তার সাথে ঘুরে বেড়াও। ভাই এই মেয়েটা সব কি বলতেছে? আর তুমি এই মেয়েটাকে চিনো নাকি? হ্যাঁ, আমি এই মেয়েটাকে চিনি। এটা হচ্ছে তোর হবু ভাবি। আর কুহু, তুমি যা ভাবতেছো এটা একদম সত্যি না। নীলা হচ্ছে আমার ছোট বোন। তোমাকে বলতে মনে ছিল না আমার যে একটা ছোট বোন আছে। সরি, আমি না বুঝে শুনে তোমাকে এইভাবে কথাগুলো বলে ফেললাম। নীলা, তুমি আবার আমাকে ভুল বুঝো না। আর কোথায় গিয়েছিলে তোমরা দুজন? নীলাকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। অনেক দিন হয়েছে তাকে নিয়ে বাহিরে বের হই না, তাই আজকে যেহেতু ফ্রি ছিলাম বের হলাম। ও আচ্ছা, এখন তো রাত অনেক হয়ে গেছে। যাও, বাসায় যাও। বাসায় গিয়ে আমাকে ফোন দিবে। ঠিক আছে, বাসায় গিয়ে আমি তোমাকে ফোন দিব। এখন গেলাম তাহলে। এই বলে নীল আর নীলা ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো বাড়িতে। বেশ কিছুক্ষণ পর দুইজন ফ্রেশ হয়ে এসে বসে বসে টিভি দেখছে। তারপর নীলের আব্বু আসলো। নীলকে দেখে বলতে লাগলো, কিরে নীল, তুই নাকি ঠিক মতো পড়ালেখা করিস না, তোর আম্মু বললো। আব্বু, পড়ালেখা করতে ভালো লাগে না, ভাবতেছি যে একটা চাকরিতে জয়েন করব। আর কিছুদিন পড়ালেখা কর, এরপর না একটা ভালো চাকরিতে জয়েন করে ফেলবি। ভালো চাকরি এমনিতেই হয়ে যাবে আব্বু। তোমার ছেলের হবু বউ তার আব্বুর কোম্পানিতে আমি জয়েন করব। হবু বউ মানে? তুই আবার কবে বিয়ে করেছিস? নীলের আম্মু, নীলে সব কি বলতেছে? সে আবার কবে বিয়ে করেছে? আরে সে বিয়ে করে নাই, সে বলতে চাইতেছে যে সে যার সাথে রিলেশন করে তার আব্বুর একটা অফিস আছে, ওই অফিসেই জয়েন করবে। ও আচ্ছা, ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় ওটা কর। আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপর সবাই মিলে খাবার খাবো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ততক্ষণে সবার জন্য খাবার রেডি করে ফেলতেছি। নীলের আব্বু সবার জন্য খাবার রেডি করে ফেললো। বেশ কিছুক্ষণ পর নীলের আব্বু আসতে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করেই নীল চলে আসলো তার রুমে। ফোনটা হাতে নিয়ে কল দিল কুহুকে। বেশ কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো কুহু। নীলের সাথে কথা বলতে বলতে কখন যে রাত 1টা বেজে গেছে টেরই পেল না। নীল কুহুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কুহু, আমি তো চাইতেছি তোমাদের অফিসে জয়েন করার জন্য কোনো পদ খালি আছে নাকি? হ্যাঁ, খালি আছে। তুমি কালকে সকাল 10টার সময় আমাদের অফিসের সামনে থাকবে। আমি তোমাকে নিয়ে এরপর অফিসের ভেতরে প্রবেশ করব। আব্বুর সাথে কথা বলে তোমাকে না হয় চাকরিটা দিয়ে দেব। ঠিক আছে, আমি তাহলে কালকে সকাল 10টার সময় তোমাদের অফিসের সামনে থাকবো। আচ্ছা, এখন তাহলে ঘুমাও, রাত হয়েছে অনেক। আমিও ঘুমাই, কালকে আবার অফিসে অনেক কাজ আছে। এই বলে কুহু কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কুহুদের অফিসের সামনে।
বেশ কিছুক্ষণ পর কুহু আসলো। নীলকে নিয়ে অফিসের ভেতরে চলে আসলো। কিছুক্ষণ দেখিয়ে সব কুহু নীলকে নিয়ে চলে আসলো তার আব্বুর কেবিনের ভেতরে। আব্বু, তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না, এটাই হচ্ছে সেই ছেলে। তাকে একটা চাকরি দিয়ে দাও। আর তোমাকে যে বলেছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি, এটাই হচ্ছে সেই ছেলে। দেখো মা, আমি তোর পছন্দ অপছন্দ কোনোদিন কিছু বলি নাই। তুই যেখানে সুখে থাকবি সেখানেই তোকে বিয়ে দেব। তাকে ভালো একটা পদে চাকরি দিয়ে দে, যাতে সে তোকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে চলাচল করতে পারে। ঠিক আছে আব্বু। কুহু নীলকে নিয়ে চলে আসলো তার কেবিনে। সকল কিছু বুঝিয়ে দিয়ে বলতে লাগলো, আজ থেকে তুমি এই অফিসের ম্যানেজার, সকল কিছুর দায়িত্ব তোমার হাতে থাকবে। আর যেটা যেটা বুঝবে না আমি আছি, আব্বু আছে, জিজ্ঞেস করবে, তাহলে তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। ঠিক আছে কুহু, এখন আমাকে কি কাজ করতে হবে এটা একটু বলে দাও। তেমন বেশি করতে হবে না, আজকের হিসাবটা করে ফেলো আর সঠিক হিসাব করবে, ভুল করবে না কিন্তু। হিসাবে ভুল করলে পরে আবার ঠিক করতে হবে। আচ্ছা, তুমি দেখিয়ে দাও আমাকে হিসাবটা, এরপর আমি করতেছি, তুমি দেখো হচ্ছে কিনা। কুহু একবার নীলকে হিসাবটা দেখিয়ে দিতেই নীল পরবর্তীতে হিসাবটা করে কুহুকে দেখিয়ে দিতেই কুহু বলে উঠল, হ্যাঁ, এখন একদম ঠিক আছে, এইভাবেই কাজ করো, আমি অফিসের ভেতরে আছি। এই বলে কুহু ওইখান থেকে চলে গেল। ওইদিকে নীল সকল কাজ বুঝে নিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলল। কাজ শেষ হয়ে যেতেই নীলের পুরো অফিস ঘুরে ঘুরে দেখতেছে আর টুকটাক সবার সাথে কথা বলতেছে। নীল যে অফিসে চাকরি করে সেই অফিসটা হচ্ছে কাপড় তৈরির ফ্যাক্টরি। সারাদিন অফিসে থেকে বিকেলের দিকে কুহু নীলকে নিয়ে চলে আসলো বাহিরে। একটা কফি শপে বসে দুইজন কফি খাচ্ছে আর কথা বলছে। এমন সময় কুহু বলতে লাগলো, নীল, আজকে প্রথম দিন অফিস কেমন লাগলো? ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই ঠিকঠাকভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। তোমার আব্বু তো দেখি তোমার উপর কোনো কথা বলে না। তুমি যে আমার মতো একটা ছেলেকে পছন্দ করো কিছুই তো বললো না। কিছুই বলবে না, কারণ আব্বু জানে আমি তাকে কিছু না বলে কোনো কাজ করি না। আর আমার আব্বু জানে আমি যেটা করব সেটা আমার ভালোর জন্যই করব বা পরিবারের ভালোর জন্যই করব। হ্যাঁ, বুঝতে পারলাম। দুইজন মিলে আরো কয়েক ঘন্টা টাইম পাস করে ওইখান থেকে চলে আসলো যার যার বাসায়। সন্ধ্যায় নীল ফ্রেশ হয়ে নিচে আসতেই তার আম্মু বলতে লাগলো, কিরে নীল, আজকে প্রথম দিন তোর অফিস কেমন কাটলো? এই তো আম্মু, খুবই ভালো কাটছে। কুহু যে এরকম ভালো, তার আব্বুও তার চাইতে আরো দ্বিগুণ ভালো। কাজ খুব সহজ, তেমন কঠিন কাজ না। হ্যাঁ বুঝলাম, তেমন কঠিন কাজ না। যা, সারাদিন তো মনে হয় তেমন কিছু কাজ নাই, খাওয়া দাওয়া করে নিয়ে এসে। আব্বু আসুক, এরপর না হয় একসাথে খাবো। ঠিক আছে, আর একটা কথা, তুই যেহেতু এখন চাকরি পেয়ে গেছিস, তাহলে আমরা না হয় কুহুর পরিবারের সাথে কথা বলে তোদের বিয়েটা সেরে ফেলি। আম্মু, আমি তো মাত্র অফিসে জয়েন করলাম, কয়েক মাস যাক, এরপর না হয় বিয়ের কথাবার্তা বলা যাবে। আর কুহু তো কোথাও চলে যাইতেছে না, তার আব্বুকে তো বলে দিয়েছে আমাকে যে পছন্দ করে এবং আমাকে বিয়ে করবে। বলে দিলেই ভালো, তাহলে কয়েক মাস পর না হয় তোদের বিয়েটা দেওয়া যাবে। এইসব নানা বিষয় নিয়ে কথা বলছে দুই মা ছেলে। রাত 9টা বাজতেই নীলের আব্বু আসলো বাড়িতে। ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ গল্প করে যার যার রুমে গেল। নীল প্রতিদিনের মতো কুহুর সাথে কথা বলে রাতে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 9টায় নীল অফিসে এসে সকল কিছু গুছিয়ে রেখে তার কাজ করতে লাগলো। এদিকে কুহু সকাল 10টায় অফিসে এসে দেখে নীল সবকিছু গুছিয়ে রেখে কাজ শেষ করে বসে আছে। এটা দেখে কুহু বলতে লাগলো, কি ব্যাপার নীল, তুমি কখন এসেছো অফিসে? সবকিছু তো দেখি গুছিয়ে রেখে দিয়েছো। আমি অফিসে এসেছি 9টার সময়, 1 ঘন্টার মধ্যে সবকিছু গুছিয়ে ফেলেছি। ভালো করেছো, এখন ক্যান্টিনে গিয়ে কিছু খাবার খেয়ে আসো। ঠিক আছে, আর তুমি একবার হিসাবটা চেক করে নিও তো, যদি ভুল থাকে তাহলে সংশোধন করে নিও। ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নেব নে। চলে আসলো ক্যান্টিনে।
কিছু খাবার খেয়ে আবারও তার কেবিনের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তার কেবিনে। এসে দেখে কুহু সব কিছুর হিসাব ঠিকঠাক করছে। নীল কুহুর পাশে দাঁড়াতেই কুহু বলতে লাগলো, সব কিছু একদম ঠিকঠাক আছে। নীল কুহুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো কুহুর আব্বুর কেবিনে। বেশ কিছুক্ষণ একটা মিটিং করার পর নীল সকল ফাইল নিয়ে চলে আসলো কুহুর আব্বুর রুমে আর বলতে লাগলো, এই নেন স্যার, সবকিছু এইখানে আছে লেখা। নীল কুহুর আব্বুকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো, কথায় কি লেখা আছে কি না লেখা আছে। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর কুহুর আব্বু সবকিছু বুঝে নিল। দেখতে দেখতে কেটে গেল এইভাবে 2টা মাস। নীল এখন পুরো অফিসটা সামলানোর দায়িত্ব নিয়ে নিয়েছে। শুধু বস থাকবে কুহু এবং তার আব্বু, এবং বাকি সকল কাজ নীল করবে। দুপুরে খাওয়া দাওয়া করে নীল তার কেবিনে বসে আছে। এমন সময় কুহুর আব্বুর কল এলো। নীল কলটা রিসিভ করে বলতে লাগলো, জি স্যার বলেন। নীল, তুমি একটু আমার কেবিনে আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। নীল কুহুর আব্বুর কেবিনে গিয়ে চেয়ারে বসে পড়তেই কুহুর আব্বু বলতে লাগলো, নীল, তুমি তো এখন একটা ভালো পর্যায়ে চলে গেছো, সকল কিছু বুঝে নিয়েছো। আমি চাচ্ছিলাম কি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার এবং কুহুর বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। এখন তুমি যদি রাজি থাকো তাহলে কালকে সকালে 11টার সময় তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় চলে এসো। ঠিক আছে স্যার, আমি কালকে সকালে আমার আব্বু আম্মুকে নিয়ে আপনাদের বাসায় চলে যাব। আর এখন তো স্যার কাজ নেই, আমি কি বাসায় যেতে পারি? এখন না, 1 ঘন্টা পরে যাও। একটু পর কয়েকজন লোক আসবে, তাদেরকে সকল কিছু বুঝিয়ে দেবে যাতে ওরা আমাদের মাল গুলো আরো নিতে আগ্রহ হয়, কারণ তুমি এই 2 মাসে অনেক টাকার মাল বিক্রি করে দিয়েছো তোমার মেধাশক্তি দিয়ে। ঠিক আছে স্যার, ওরা আসুক তাহলে। নীল চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন লোক আসতেই তাদের সাথে কথাবার্তা বলে ডিলটা ফাইনাল করে নিল। চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই কুহু এসে দরজা খুলে দিল। নীল কুহুকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি না অফিসে ছিলে, আমাদের বাসায় কখন আসলে? আমি তো এসেছি প্রায় 1 ঘন্টা হবে, ভেতরে আসো। নীল ভেতরে চলে আসলো। এসে দেখে সবাই সোফায় বসে টিভি দেখছে। এদিকে নীল নিচে না দাঁড়িয়ে তার রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর কুহু আসলো নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নিয়েছি, কালকে আমাদের বাসায় গিয়ে একেবারে কালকে বিয়ে করিয়ে নিয়ে আসবে আমাকে। ও আচ্ছা, তুমি তো দেখি এই দিক দিয়ে অনেক ফাস্ট, বেশ ভালো করেছো, আব্বু আম্মুর সাথে কথা বলেছো। কুহু নীলদের বাড়ির সন্ধ্যা পর্যন্ত থেকে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই কুহুর আম্মু এসে দরজা খুলে দিল। কুহুকে দেখে বলতে লাগলো, কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমাদের যে একবারও ফোন দিয়ে জানাস নাই, আমাদের কি চিন্তা হয় না? আম্মু, আমি নীলদের বাসায় ছিলাম, তুমি তো জানো তাদের বাড়িতে ছাড়া আর কোথায় যাব। আর কালকে ওরা সকাল সকাল চলে আসবে এবং কালকেই আমাদের বিয়ে হবে ঘরোয়া ভাবে। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দেই। কুহু চলে গেল তার রুমে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। পরের দিন সকাল 11টায় নীল তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো কুহুদের বাসায়। 2 পরিবারের কথা বলাবলি করে বিয়েটা ফাইনাল করে নিল। সারাদিন পর হয়ে সন্ধ্যায় তাদের বিয়ে হয়ে গেল। রাতে কুহুদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলো সবাই নীলদের বাড়িতে। রাত 11টায় নীল কুহুকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে কুহুকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর কুহু নীলের কাছে থেকে ছুটে গিয়ে নীলকে বলতে লাগলো, এইভাবে আদর করলে তো হবে না, আজকে আমাকে আদর করে কান্না করাতে হবে। পারবে তো কান্না করাতে? অবশ্যই পারবো, কিন্তু তুমি চিৎকার করবে না কিন্তু, চিৎকার করলে বাড়ির মানুষ, বুঝতেই পারছো। এই বলে নীল কুহুকে কোলে তুলে নিয়ে খাটের উপরে শুইয়ে দিল। আস্তে আস্তে করে কুহুর জামাটা খুলে ফেললো। বাকিটা ইতিহাস।